হ্যালো স্টুডেন্টস, এর আগে আমরা নিউটনের গতিসূত্রের পার্ট 1 এবং পার্ট 2 করেছি এবং পার্ট 1-এ আমরা শিখলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না হলে কি হবে। পার্ট 2-তে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেখানে আমরা শিখলাম কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ হয়, বাহ্যিক কোনো বল প্রয়োগ হয়, তখন কি হবে। এই নিউটনের তৃতীয় গতিসূত্রটা আরেকটু ভেতরে ঢুকে যাচ্ছে। কি, এই যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে, অন্য কোনো বস্তু দ্বারা নিশ্চয়ই কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে। অন্য কোনো বস্তু না থাকলে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হতে পারে না। মহাকর্ষ বল, অন্য কোনো একটা বস্তু, যেমন আমরা মহাকর্ষ বলের জন্য কোনো বস্তুকে ছেড়ে দিলে নিচের দিকে চলে আসে বস্তুর ওজনের জন্য, তার মানে এই বস্তুকে কে টানছে? পৃথিবী টানছে। তার মানে কোনো না কোনো একটা, সেটা স্পর্শযুক্ত হোক বা স্পর্শহীন হোক, কোনো বাস্তব বলের কথা যদি আমরা বলি, তাহলে নিশ্চয়ই সেই বস্তুর ওপর যদি কোনো বল প্রযুক্ত হয়ে থাকে, তবে নিশ্চয়ই পাশাপাশি অন্য কোনো একটা অবজেক্টের এক্সিস্টেন্স আছে। যদি অবজেক্টের এক্সিস্টেন্স ছাড়া কোনো বল চলে আসে যেটা এক্সপ্লেন করা যাচ্ছে না, তখনই সেটাকে বলা হয় অবাস্তব বল। ঠিক এর আগে যেমন আমরা অজরত্বীয় নির্দেশতন্ত্রে যে অলিক বলের কনসেপ্ট নিয়েছি, সেই অলিক বল কিন্তু ছিল এমন একটা বল যে বলের উৎপত্তির জন্য অন্য কোনো বস্তুকে আমরা দায়ী করতে পারছিলাম না। ঠিক আছে, তাই কিন্তু আমি তাকে অলিক বল বলেছি। কিন্তু বর্তমানে আমরা যে কোনো একটা বলের কথা, বাস্তব বলের কথা যদি বলি, তবে নিশ্চয়ই এই বস্তুর ওপর কোনো একটা যে বল ক্রিয়েট হয়েছে, বল প্রযুক্ত হয়েছে, সেটা নিশ্চয়ই পাশাপাশি অন্য কোনো বস্তু দ্বারা ক্রিয়েট হয়েছে, অন্য কোনো বস্তু দ্বারা প্রযুক্ত হয়েছে। সেটা স্পর্শযুক্ত হতে পারে বা স্পর্শহীন হতে পারে, হোয়াট এভার। এটা করতে গিয়েই নিউটন দেখলেন যে বল কখনো একা সৃষ্টি হয় না। ঠিক আছে, মানে আমি যদি আমি পাঞ্চ করে যদি আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে যদি জোরে ঘুষি দেই, তাহলে কি হবে? আমার হাতে ব্যথা লাগবে। কেন ব্যথা লাগছে? ব্যথা লাগছে তার কারণ নিশ্চয়ই আমার হাতের উপর একটা বল প্রয়োগ হয়েছে, কিন্তু আমি বল প্রয়োগ করেছি কোথায়? এই ব্ল্যাকবোর্ডে। ব্ল্যাকবোর্ড তার মানে আমার উপর একটা বল প্রযুক্ত করেছে। তার মানে যখনই কেউ কোনো বস্তুর উপর বল দেবে, তার মানে স্বাভাবিকভাবেই যে বস্তুর উপর বল প্রয়োগ করেছে সেও তার উপর একটা রিটার্ন ফোর্স ক্রিয়েট করবে। তাহলে এটাকে যদি আমি ক্রিয়া বলি, তবে আমার ওপর যেটা প্রয়োগ হবে তাকে আমি বলবো প্রতিক্রিয়া। নিউটন বললেন এই প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বল কখনোই একা উদ্ভব হতে পারে না, সেই বল সাথে একটা প্রতিক্রিয়া বলেরও উদ্ভব ঘটায়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে কিন্তু শুধু পার্থক্যটা, এখন আমরা একটা ছবি এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। তাহলে কি বলেছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমরা ধরুন এটা একটা টেবিল, এই টেবিলের ওপর এটা একটা বস্তু নিয়েছি। ঠিক আছে, এই বস্তুর ওপর আমি বল প্রয়োগ করছি। এই বস্তুর একটা স্বাভাবিকভাবেই কি থাকবে? ভর কেন্দ্র থাকবে। ধরে নাও এটা হচ্ছে বস্তুর ভর কেন্দ্র। এর ওপর আমি বল প্রয়োগ করলাম, এটা আমার প্রযুক্ত বল। আমি ঘর্ষণহীন একটা টেবিল নিয়েছি। ঘর্ষণের কথা বললে আমার ঘর্ষণ চ্যাপ্টারে ঢুকে যেতে হবে। তা ঘর্ষণ তো আমরা এখনও পড়িনি, তাই আপাতত আমরা ঘর্ষণহীন একটা টেবিলের কথা ধরে নিচ্ছি, এখানে কোনো ঘর্ষণ নেই। তা এই যখনই আমি বলটা প্রয়োগ করছি, ঠিক আছে, এই যখনই আমি বলটা প্রয়োগ করছি, তখনই কি হচ্ছে? বস্তুটা, ধরে না আমি আরেকটা বস্তুর কথা বললাম, এইটা হচ্ছে সেই বস্তু, বা এটা না দিয়ে যদি আমি মানুষ দিয়ে যদি করি, ধাক্কা দিচ্ছি, ধরে নাও এই আমি ওর দিকে ধাক্কা দিচ্ছি। ঠিক আছে, একটা বল আমি কিন্তু প্রয়োগ করেছি। এবার কথাটা হলো, এই বলের ফলে, এই বলটা ধরে নাও এটা এক বস্তু আর এটা ধরে নাও দুই বস্তু। তাহলে এই দুই বস্তুর ওপর আমি একটা বল প্রয়োগ করেছি, সেটা কি দুই বস্তুর ওপর, F2। কার দ্বারা? এক বস্তু দ্বারা, মানে আমি বল প্রয়োগ করেছি। তাহলে F2 1।
নিউটন বলেছে তাহলে এই বস্তুও আমার ওপর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। এটা হচ্ছে আমার ওপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে F1। কার দ্বারা? বস্তু দ্বারা। এটা হচ্ছে প্রতিক্রিয়া। বলেছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী। তাহলে কি দাঁড়ালো? F12 ইজ ইকুয়াল টু F21, মানটা সমান, কিন্তু বিপরীতমুখী বোঝাবো কি করে? নেগেটিভ চিহ্ন দিয়ে। আমরা দেখেছি ভেক্টর সমান এবং বিপরীত হলে, সমান সমান লিখতে হলে আমাকে নেগেটিভ চিহ্ন দিতে হয়। এই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের ভেক্টর রূপ। ক্লিয়ার? তাহলে এই পৃথিবীতে যে কোনো বল উদ্ভব হলে সেটা কিন্তু সবসময় যুগ্মভাবেই সৃষ্টি হয়, না হলে কিন্তু সেটা করা যায় না। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যে কারো মনে, আমার মনেও ছোটোবেলায় প্রশ্নটা এসেছিল যে স্যার, আমি বলেছিলাম স্যারকে যে স্যার আমি বল প্রয়োগ করলাম বস্তুটার উপর, বস্তু আমার উপর বল প্রয়োগ করলো, তাহলে বস্তুটা আমার উপর একই যদি বল প্রয়োগ করে তাহলে তো দুটো বল কাটাকাটি চলে গেল, তাহলে সেই বল বস্তুটা কি করে এগিয়ে গেল? একটা জিনিস খেয়াল করো, কোনো বস্তুর ক্ষেত্রে যখন আমরা তার গতি ব্যাখ্যা করি তাহলে সেই বস্তুর ওপর কি কি বল প্রয়োগ হচ্ছে আমরা সেটা দেখি। যখন আমি এই বস্তুর গতি দেখব তখন কিন্তু এই বলটা আমরা দেখব না। অর্থাৎ কোনো বস্তুর জন্য, গতির জন্য দায়ী সেই বস্তুর ওপর প্রযুক্ত বল, সেই বস্তু অন্য কোন বস্তুর ওপর কতখানি বল প্রয়োগ করছে সেটা কিন্তু দায়ী নয়। ক্লিয়ার করতে পারছি? তাহলে দেখো এখানে যে বলের যে প্রয়োগ বিন্দু, বলের প্রয়োগ বিন্দুই কিন্তু আলাদা। তার মানে কোনো বস্তুর সরণের জন্য, ত্বরণের জন্য যাই উদ্ভব হোক না কেন, যে বলটা ওর উপরে ক্রিয়া করছে সেটা এক বিন্দুর উপর, অর্থাৎ কোনো একটা বস্তুর ওপর যা যা বল ক্রিয়া হচ্ছে, যে লব্ধ বলটার কথা বলছি সেটা আমরা একটা বস্তুর উপর ক্রিয়া। আমি এই হাতের ওপর ঘুষি দিচ্ছি, এই হাতটা এগোতেও পারে নাও এগোতে পারে, সেটা নির্ভর করছে এই হাতের ওপর কোন কোন বল ক্রিয়া করছে। এই হাতের ওপর আমি বল ক্রিয়া করছি, ঠিক আছে? এখন আর কি বল আছে যে আমাকে আটকে রেখেছে সেটা আলাদা জিনিস, কিন্তু আমি এর উপর কতখানি প্রতিক্রিয়া বল সৃষ্টি করলাম সে কিন্তু তার জন্য কিন্তু, ঠিক আছে, এর সরণ, বেগ বা ত্বরণ কোনোটাই কিন্তু দায়ী নয়। তাই যখন আমরা এই বস্তুটার গতির বিবেচনা করব তখন শুধুমাত্র এই বস্তুর ওপর কী পরিমাণ বল সৃষ্টি হয়েছে, অন্য কোনো বস্তু দ্বারা, নিজের দ্বারাও হতে পারে বা অন্য কিছু দ্বারা কি কি বল সৃষ্টি হয়েছে সেটা দেখব। আর এইটা তো গেল হলো প্রতিক্রিয়া বল, তার মানে এই সিস্টেমটাই আলাদা, সংস্থাটা আলাদা। একই রকমভাবে আমি কতখানি, আমি এখানে থাকবো না পিছিয়ে যাব, কি হবে তা নির্বাচন করতে গেলে আমাকে কি করতে হবে? এই বিচ্ছিন্ন সংস্থা, এই সংস্থাটুকু নিতে হবে। ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর গতি বিবেচনা করতে গেলে কিন্তু সেই বস্তুটাকে একদম আলাদা করবে। একটু বেশি বলা হয়ে গেল, কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। এই জায়গাটুকু আমাদের অনেকেরই ক্লিয়ার হয় না। ঠিক সেই কারণে আমরা অনেক সময় বলে, আমাদের ছোটোবেলায় একটা কোশ্চেন আসতো, আমাদের পরীক্ষায় এসেছিল যে একটা দড়ি আছে, সেই দড়ির দুই প্রান্তে দুজন মিলে টানছে, একজন টি বল দ্বারা টানছে একটা দড়ি, একজনের দিকে টি বল দ্বারা টানছে, আরেকজনের দিকে টি বল দ্বারা টানছে। তাহলে দড়ির ওপর টান কত? আমি ছোটোবেলায় বুদ্ধিমানের মতো একবারে হাত তুলে সবার প্রথমে বলে দিয়েছিলাম, স্যার 2T, এদিকে টি এদিকে টি, 2T। তখন স্যার বলল যে ব্যাপারটা ভালো করে খেয়াল করো, যদি এই জায়গাটা বাধা থাকতো কোনো একটা খুঁটির মধ্যে, বাধা অবস্থায় যদি আমি বল প্রয়োগ করতাম তখন কত হতো? আমি আমার বুদ্ধিমানের মতো বললাম, স্যার T। কেন? যখন তুমি এদিকে বেঁধে রেখেছো ও কি তখন টানেনি? তাহলে আমাকে প্রশ্নটা বুঝতে হবে, কে কার ওপর টানছে? দড়ির ওপর, দড়ি দ্বারা এর ওপর প্রযুক্ত বল, আবার দড়ি দ্বারা এর ওপর প্রযুক্ত বল। তাহলে দড়ির টানের কথা বলতে গেলে সেটা কি হবে? ফিক্সড টান হবে, একটাই টান হবে, ঠিক আছে? সেটা কত? টি। এই নিউটনের তৃতীয় গতিসূত্র যদি তোমরা না বোঝো তখন কিন্তু আমার মতো বুদ্ধিমানের মতো কি করবে? টি আর টি মিলে 2T বলে ফেলবে। এখন আর তোমরা 2T বলবে না, এবার তোমরা বলবে এর উপর প্রযুক্ত টান কত? টি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আশা করি।
এই নিউটনের তৃতীয় গতিসূত্রের অনেক প্রয়োগ আছে, অনেক বাস্তব প্রয়োগ আছে। যেমন পাখির আকাশে ওরা, পাখি কি করে, এটা যদি একটা পাখি হয়, পাখির ডানার দ্বারা পাখি এদিক বরাবর বল প্রয়োগ করে। কোন দিকে? পেছনের হাওয়ার ওপর বল প্রয়োগ করে। তার ফলে হাওয়াও তাহলে এদিক থেকে এদিকে বল প্রয়োগ করলো। আমি যদি এদের সামান্তরিক সূত্র কাজে লাগাই তাহলে আলটিমেটলি লব্ধি বলটা হলো এদিকে। তাহলে এই বরাবর পাখি বল প্রয়োগ করেছে কার দিকে? হাওয়ার দিকে। তাহলে হাওয়াও কি করবে? পাখির উপর সামনের দিকে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করবে। তাহলে এটা যদি ক্রিয়া হয়, এটা হচ্ছে প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া বলের জন্যই কি হয়? পাখিটা সামনের দিকে এগিয়ে যায়। ঠিক একই কারণে কোনো একটা নৌকার থেকে লাফ দিয়ে নামার সময়, পারে নামার সময় নৌকাটা পিছিয়ে আসে। ঠিক একই কারণে একইভাবে আমরা হাঁটি, আমরা যে হাঁটি সেই একই রকমভাবে কিন্তু আমরা হাঁটি। হ্যাঁ, কীরকম? আমরা যদি হাঁটার কথা বলি, আমরা পায়ের দ্বারা কি করছি? একটা কোনাকুনি একটা বল প্রয়োগ করছি। এই বলের বিপরীতে মাটিও আমাদের উপর একটা বল প্রয়োগ করছে। এর দুটো উপাংশ চলে আসছে, একটা এই উপাংশ, এটা আমাদের ওজনকে প্রশমিত করছে উপরের দিকে ওঠার জন্য, আর এই দিকে একটা উপাংশ যার জন্য ব্যক্তি সামনের দিকে এগিয়ে আসছে। তাহলে ভাবো, আমি যদি সোজা পা যদি সোজা রেখে হাঁটতে চাইতাম, একদম পা সোজা রেখে কিন্তু হাঁটতে পারতাম না। পাটাকে, আমার পেছনের পাটাকে কি করতে হয়? একটু কর্নার করে, একটু সমানে অ্যাঙ্গেল করে আমাকে প্রেশারটা ক্রিয়েট করতে হয়, যাতে এর একটা উপাংশ, প্রতিক্রিয়া বলের একটা উপাংশ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বুঝতে পেরেছি? এর আগে নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়ার সময় আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছিলাম, মনে আছে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সেটা কি? বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে কি হয়? বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। আমরা এই পার্টটার থেকে এনেছিলাম অ্যাকচুয়ালি, যেখানে লিখেছিলাম যদি F = আমরা লিখেছিলাম dp dt, তাই তো? তাহলে আমরা বলেছিলাম যদি F = যদি 0 হয় তবে dp dt = 0, অর্থাৎ নিশ্চয়ই তখন p কনস্ট্যান্ট, অর্থাৎ রৈখিক ভরবেগ সবসময় একই থাকছে। তা আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছিলাম, সেই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র একটা এক্সাম্পল নিই, ঠিক আছে? কীরকম এক্সাম্পল? ধরে নাও দুটো বস্তু, এ বস্তু আর হচ্ছে বি বস্তু। এ বস্তুটা এর ভর হচ্ছে ma, ঠিক আছে? ma, এবং এর গতিবেগ ua। আচ্ছা, বি আর একটা বস্তু, এর গতিবেগ ub এবং ভর mb। স্বাভাবিকভাবেই বি বস্তুটার গতিবেগ এ বস্তুর থেকে কম, তাই কোনো একটা সময় গিয়ে ওরা সংঘর্ষ হলো, ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর কি দাঁড়ালো? এ বস্তুর গতিবেগ পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গিয়ে va হলো, এবং বি বস্তুর গতিবেগ পরিবর্তন হয়ে vb হলো। এখন খেয়াল করো, এই বস্তুর উপর কি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়েছে? না, এরাই এদের সঙ্গে সংঘাত করেছে, তাই না? তো ধাক্কা খেলো, এই আছে একটা বস্তু, এই এলো, ধাক্কা খেলো, এই গেল, ঠিক আছে? তাহলে তাদের গতিবেগ পরিবর্তন হয়েছে। আমরা বলেছি বাইরে থেকে যেহেতু বল প্রযুক্ত হয়নি, তাই রৈখিক ভরবেগ কি আছে? একই আছে। তাহলে রৈখিক ভরবেগের কথা যদি আমি বলি, তাহলে সংঘাতের আগেও রৈখিক ভরবেগ যা হবে, সংঘাতের পরেও কি রৈখিক ভরবেগ তো আর পরিবর্তন হবে না। সংরক্ষণ সূত্র বলছে বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, তাহলে আমরা সেটাই লিখে নিই। আগে কত ছিল? ma ua, পরে কত হয়েছে?
এম আরেকটা কথা এম বি ইউবি এই হচ্ছে আগের, পরে কত হচ্ছে এম এ ভি এ, এদিকে কত হচ্ছে এম বি ভিবি। আচ্ছা, তাহলে ভরবেগের পরিবর্তন, এ বস্তুর ভরবেগের পরিবর্তন কত হয়েছে দেখি। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস এম এ ভি এ মাইনাস ইউ এ, তাই তো, এম এ ভি এ মাইনাস একবারে ব্র্যাকেটে লিখলাম ইউ এ ইজ ইকুয়াল টু, এদিক থেকে কথা হবে এম বি যদি কমন নিই তাহলে ভি বি মাইনাস ইউবি। ধরে নাও এই যে সংঘর্ষটা হলো, ঠিক আছে, এই যে ভরবেগের পরিবর্তন, এই তো ভরবেগের পরিবর্তন হয়েছে, এদের নিজেদের মধ্যে ভরবেগের পরিবর্তন হয়েছে, কিন্তু টোটাল ভরবেগটা একই আছে, কিন্তু ভরবেগের পরিবর্তন তো হয়েছে। তার মানে ওরা যখন সংঘাত করেছে ওরা পরস্পরের উপর একটা কি নিশ্চয়ই বল প্রযুক্ত করেছে। এই যে সংঘাতের সময়, ধরে নাও সংঘাতের যে সময়কালটা, এটা ধরে নাও সংঘাতের সময়কাল, তাহলে এই বস্তু তখন এই বস্তু এর উপর একটা বল প্রয়োগ করেছে, ঠিক আছে, এই বস্তু এর উপর বল প্রয়োগ করেছে, তাহলে এইটা কার উপর বল F2, কার দ্বারা এক দ্বারা, বা আমি এখানে 2 না দিয়ে সবচেয়ে ভালো হয় এখানে 2 কেন দেব, এখানে তো এ আর বি বস্তু দিয়েছি, এটা এ বস্তু এটা বি বস্তু, তাহলে এটা এফ বি বাই এ, আর এটা বি বস্তু দ্বারা, তাহলে এটা কত হচ্ছে এফ এ বাই বি। এটা এই বলটা প্রয়োগ হওয়ার জন্যই কি নিজেদের মধ্যে ক্রিয়ার প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে, তার জন্যই কি হয়েছে এই ঘটনাটা হয়েছে, ভরবেগের পরিবর্তন হয়েছে। ধরলাম সংস্পর্শকাল বা সংঘাতকাল সেটা হচ্ছে টি সময়, তাহলে টি সময় যদি সংঘাতকাল হয়ে থাকে তাহলে আমি এটাকে টি দিয়ে ভাগ করে দিই। আচ্ছা, তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময় মানে কি প্রযুক্ত বল। এবার এটা কার ভরবেগ পরিবর্তন হয়েছে, এ বস্তুর ভরবেগ পরিবর্তন হয়েছে, তাহলে এ বস্তুর উপর বল প্রয়োগ হয়েছে, এ বস্তুর উপর বলটা কত হচ্ছে এফ অন এ বাই বি ভেক্টর সান মাইনাস, এটা বি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বি বস্তুর উপর কার দ্বারা বল প্রয়োগ হয়েছে এফ অন এ বাই বি, সরি এফ অন বি বস্তু অন বি বাই এ ভেক্টর সাইন। দেখো তো এটাই নিউটনের তৃতীয় গতিসূত্র না? তাহলে দেখো এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র চলে এলো। আবার এই নিউটনের তৃতীয় নিউটনের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা আবার এলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেখানে বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, সেটা আবার কোন গতিসূত্র? প্রথম গতিসূত্র। তাহলে দেখো প্রথম গতিসূত্রেরই একটা পার্ট কিন্তু হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বারা প্রকাশ, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তার থেকে তৃতীয় গতিসূত্র। তার মানে নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র প্রত্যেকটাই প্রত্যেকের সাথে কি ইন্টার রিলেটেড। ক্লিয়ার? একই রকমভাবে আমি এই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করতে পারি। এই উদাহরণটাই নেব। এই উদাহরণের এই যে ওদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটোকে আমরা ডিনোট করব, ডিনোট করে নিয়ে এটা লিখে নেব নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে। এবার ভরবেগের পরিবর্তনের হার দিয়ে ভাগ করব, অর্থাৎ তখন এটা 1 নম্বর স্টেপ, এটা 2 নম্বর স্টেপ, এটা 3 নম্বর স্টেপ হয়ে গেল রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা। ঠিক আছে? তাহলে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু প্রতিষ্ঠা করতে পারি। এবার আমরা এই রৈখিক ভরবেগের কয়েকটা বাস্তব দৃষ্টান্ত নিয়ে আলোচনা করব। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে একটা বাস্তব দৃষ্টান্ত হলো বন্দুকের পিছিয়ে যাওয়া। দেখবে কোনো একটা বন্দুকে, যেমন সিনেমা বা যে কোনো কিছুতে দেখবে, যখন একটা বন্দুক, ছোট্ট একটা বন্দুক হলেও সেটা দিয়ে যদি শ্যুট করা হয়, যদি দেখো সিনেমার মধ্যে জাস্ট শ্যুট করলো এবং হাতটা একদম পুরো স্থির অবস্থায় আছে, তার মানে এতটুকু সেও যে খুব কাঁচা অভিনয়, কিচ্ছুই ওরা জানে না, বন্দুক সম্বন্ধে অ্যাটলিস্ট কিছু জানে না। দেখবে অরিজিনালি যদি কাউকে বন্দুক চালাতে দেখো বা যদি শোনো কেউ বন্দুক চালিয়েছে, তাহলে নিশ্চয়ই সেই বন্দুকটা
শ্যুট হওয়ার সাথে সাথে, গুলি বের হওয়ার সাথে সাথে বন্দুকটা একটু রিকয়েল অফ গান যেটাকে বলে, একটু সামান্য পিছিয়ে যাওয়ার কথা। ঠিক যে কারণে ওই গাদা বন্দুক যেগুলো আছে, সেই গাদা বন্দুক চালাতে গেলে এই সব জায়গায় বন্দুকটাকে রেখে তারপর চালায়। কেন? ওর যে পরিমাণ, ঠিক আছে, যদি মুখের সামনে মুখের সামনে রেখে যদি বন্দুক চালায়, তাহলে গোটা বন্দুকটা এসে নাকে লেগে নাক ফেটে যেতে পারে, ঠিক আছে। তখন এই জায়গাটা, এই সাপোর্টটা রেখে বন্দুকটা চালানো হয়। যাই হোক, সেগুলো গল্প গেল, গল্প নিয়ে আমরা কি বলবো, আমরা আসি ফিজিক্সে। ধরে নাও একটা বন্দুক, সাপোজ এটা হচ্ছে বন্দুক, ঠিক আছে। বন্দুকটা থেকে একটা গুলি বেরিয়ে গেল, এটা হচ্ছে গুলি। গুলির ভর স্মল এম এবং তার গতিবেগ স্মল ভি। স্বাভাবিকভাবেই সেই বন্দুকটার কি হবে, আমি একটা ভি ভেক্টর হিসেবে লিখলাম, ধরো ভি ভেক্টর, ওকে। আচ্ছা, সাধারণভাবেই এই বস্তুটাও কি পিছিয়ে আসার কথা। এটা যদি ক্যাপিটাল এম হয়, বস্তুটা পিছিয়ে আসলো ক্যাপিটাল ভি গতিবেগে, এটাকে বলা হচ্ছে তার রিকয়েল অফ দ্য গান। তা দেখো, বুলেটটা ঠিক বের হওয়ার আগ পর্যন্ত বন্দুক আর গুলি দুটোই কী ছিল, বন্দুকের ভেতরেই গুলি ছিল এবং সেটা স্থির অবস্থায় ছিল। তার গতিবেগ কত? 0। তাহলে তার ভরবেগ কত? ভর ইন্টু বেগ 0। তাহলে আগে ভরবেগ ছিল 0, সমান সমান। এরপর হয়ে গেল এদিকে ক্যাপিটাল এম, ভরবেগ এম, ক্যাপিটাল ভি প্লাস স্মল এম ইন্টু স্মল ভি, ঠিক আছে। তাহলে এবার গিয়ে দেখো কী দাঁড়াচ্ছে, দেখো স্মল ভি, ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি। মাইনাস চিহ্ন দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে বন্দুকের গতি কি হবে, ঠিক উল্টো দিকে হবে। একটা জিনিস খেয়াল করো, গতিবেগ যত বেশি হবে, স্বাভাবিকভাবে গুলির গতিবেগ যত বেশি হবে, এর পেছিয়ে আসার গতিবেগও কিন্তু তত বেশি হবে। তাহলে এই যে স্নাইপার রাইফেলগুলো, ঠিক আছে, দেখেছো স্নাইপার রাইফেল, আবার একটু গল্পে চলে যায়। স্নাইপার রাইফেলগুলো তো অনেক দূরে শ্যুট করা হয়, ঠিক আছে। যদি একটা পাতলা এতটুকু একটা ছোট যন্ত্রে কি অনেক দূরের বের করা যায় না? আরামসে বের করা যায় একটা ছোট যন্ত্রের মধ্যে, যেটা কিনা এমন একটা ব্যবস্থা যে অনেক দূরে শ্যুট করতে পারে। কিন্তু একটা ছোট যন্ত্র, কম ভারী যন্ত্র যদি হয়, ভেবে দেখো, এই ক্যাপিটাল ভি প্রপোর্শনাল টু স্মল এম, এই ক্যাপিটাল ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম। অর্থাৎ বন্দুকের ভর যত বেশি হবে, তত এর বেগটা তত কম হবে। গুলির বেগ তো কনস্ট্যান্ট, ঠিক আছে। মিনিমাম একটা গুলির ভর তো কনস্ট্যান্ট, গুলিটা একটা ভর রাখতেই হবে। এবার আমি অনেক দূরে পাঠাতে চাই, তাহলে এর গতিবেগও অনেক বেশি হতে হবে। স্বাভাবিকভাবে এর প্রত্যর্পণ বেগ বা রিকয়েল যে ভেলোসিটি আছে সেটা অনেক বেশি হবে। এবার এটাকে যদি আমি কমাতে চাই, কি করতে পারি? তার সাথে আনুপাতিক হারে আমরা বন্দুকের ভরটা বাড়িয়ে দিতে পারি। তাই লং ডিস্টেন্স গান যেগুলো হয়, যেগুলো অনেক দূরে চালানোর যে বন্দুকগুলো হয়, সেগুলো অনেক তুলনায় ভারী হয়। এই ভারী হওয়ার কারণ কিন্তু এটাই, ঠিক আছে। তাতে ওর পিছিয়ে যাওয়ার গতিবেগটা যেন কিছুটা কমে যায়। একই রকম আমরা ব্যবহার নিতে পারি তেজস্ক্রিয় নিউক্লিয়াস সাথে আলফা কণার নিঃসরণ। তোমরা ক্লাস 10-এ তেজস্ক্রিয়তা পড়েছো, সেখান থেকে দেখেছো একটা নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে যাচ্ছে। তা আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য আলফা কণার একটা কিছু না কিছু কি ভর তো আছে। ধরে নাও নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল এম, তা নিঃসরণ করার আগে ওদের ভরবেগ কত? 0। এবার নিঃসরণের পর ধরে নাও যে আলফা কণাটা বেরিয়ে গেল, সেই আলফা কণার ভর হচ্ছে স্মল এম, এবং এই যে ভি আলফা হচ্ছে আলফা কণার গতিবেগ, প্লাস আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য নিউক্লিয়াসের ভরটা কমে গেছে। নিউক্লিয়াসের ভরটা ছিল ক্যাপিটাল এম, তার থেকে কম হয়ে গেল স্মল এম, এম মাইনাস এম, এবং তার গতিবেগ হচ্ছে ভি। তাহলে স্বাভাবিকভাবে ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু কত হবে? স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস এম ইন্টু ভি আলফা। তাহলে আলফা কণার গতিবেগের উপর নির্ভর করে তেজস্ক্রিয় নিউক্লিয়াসটা কি পিছিয়ে যেতে শুরু করবে, ঠিক আছে। এটা হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা কণার নিঃসরণ হলে তার পেছনের দিকে কী গতিবেগ আমরা পাই, সেটা বোঝার জন্য আমরা এটা করতে পারি।
এবার 3 নম্বরটা ভীষণ ইম্পর্ট্যান্ট, রকেটের গতি। আচ্ছা, এই রকেটের গতি বোঝানোর জন্য আমরা দুটো আগে রকেট এঁকে নিই। দেখো, প্রথমত রকেট যখন পৃথিবী থেকে উঠছে তখন বায়ুর বাধা, অভিকর্ষজনিত বাধা, ঠিক আছে, অনেক কিছু উপেক্ষা করে উপরের দিকে উঠতে হয়। তাই এখানে যখন আমরা রকেটের গতি ব্যাখ্যা করতে যাব তখন কিন্তু রকেটের এই পাশাপাশি আরও অনেক বাধা আছে যেগুলো উপেক্ষা করে রকেট উঠতে হয়। তখন সেইভাবে কিন্তু রকেটের গতিটা খুব কমপ্লেক্স হয়ে দাঁড়ায়। কিন্তু যখন মহাশূন্যে চলে যাবে তখন কিন্তু বায়ুর বাধা বা অভিকর্ষজন্য বাধাটাকে আমি উপেক্ষা করে নিতে পারি। তখন রকেট কিভাবে চলে, রকেট কিভাবে সামনের দিকে এগিয়ে যায় সেটা কিন্তু বোঝার প্রয়োজন আছে। তা সেই বাধাগুলো যদি আমি উপেক্ষা করে নিই তাহলে ধরে নাও কোনো একটা সময় টি সময় রকেটটা, এটা ধরে নাও আমার রকেটটার অবস্থা দেখতে খুব একটা ভালো না আর কি। এই রকেটের ভর টি সময়ে, ধরে নাও আমি একটা সময় লিখলাম টি সময়, এই টি সময়ে রকেটের ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং রকেটটা যাচ্ছে ক্যাপিটাল ভি গতিবেগে টি সময়ে। তাহলে সে সময় রকেটের ভরবেগ কত হবে? এম ভি, ঠিক আছে, বেশ। এবার রকেটটি টি প্লাস ডেল্টা টি সময়ে, ডেল্টা টি পরে সময়, তাহলে সময়টা কত হচ্ছে? টি প্লাস ডেল্টা টি। টি প্লাস ডেল্টা টি সময়ে এর কিছু পরিমাণ ভর জ্বালানি হিসাবে বেরিয়ে গেল, জ্বালানি পড়ছে, তাহলে কিছু পরিমাণ ভর কমে গেল। তা কমলো কতখানি ভর? ডেল্টা এম পরিমাণ। তাহলে এই ডেল্টা এম পরিমাণ ভর কোন দিক থেকে যাচ্ছে? ডেল্টা এম পরিমাণ ভর পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ডেল্টা এম। তাহলে এই যে সংস্থাটা আছে সেই সংস্থাটার ভর কত? এই সংস্থাটার ভর হচ্ছে এই পার্টটুকুতে এম মাইনাস ডেল্টা এম, কারণ ডেল্টা এম ভর কি বেরিয়ে গেছে, তাই তো? বেশ। আর এর গতিবেগ কথার কথা বেড়ে হয়েছে ভি প্লাস ডেল্টা ভি, এবং এই যে জ্বালানিটা যেটা যাচ্ছে সেই জ্বালানিটা ধরে নাও নির্গত হচ্ছে ভি প্রাইম গতিবেগে নির্গত হচ্ছে। তাহলে জ্বালানির গতিবেগ ভি ড্যাশ বা ভি প্রাইম। তাহলে সেই হিসাবে টি প্লাস ডেল্টা টি সময় পর তার ভরবেগ কত হচ্ছে? দেখো, তার ভরবেগ হচ্ছে, ভর হচ্ছে এম প্লাস এম মাইনাস ডেল্টা এম রকেটের, ঠিক আছে, গতিবেগ ভি প্লাস ডেল্টা ভি। আর কি আছে? জ্বালানির ভর, জ্বালানির ভর কত? ডেল্টা এম। আর জ্বালানির গতিবেগ কত? ভি প্রাইম, উল্টো দিকে, তাহলে একটা মাইনাস, তাহলে মাইনাস ভি প্রাইম, তাহলে এখানে মাইনাস চলে যাবে, মাইনাস ভি প্রাইম হলো। আচ্ছা, ধরে নাও রকেটের সাপেক্ষে, আমরা লিখে নিচ্ছি রকেটের সাপেক্ষে জ্বালানির গতিবেগ লিখলাম ভি আর। রকেটের সাপেক্ষে যদি জ্বালানির গতিবেগ ভি আর হয় তাহলে এতটুকু তো শিওর ভি আর ইজ ইকুয়াল টু কত? জ্বালানির গতিবেগ, রকেটের সাপেক্ষে জ্বালানির গতিবেগ, তাহলে জ্বালানির বেগ মাইনাস রকেটের বেগ, তাহলে জ্বালানির বেগটা কত? জ্বালানির বেগ ভি প্রাইম মাইনাস রকেটের গতিবেগ কত? মাইনাস ভি প্রাইম মাইনাস ভি প্রাইম মাইনাস ভি প্লাস ভি হলে আমরা বলতে পারি মাইনাস ভি। তাহলে ভি প্রাইম ইজ ইকুয়াল টু, আমাকে বের করতে হবে কি? ভি আর। আচ্ছা, ভি প্রাইম বের করব, ভি আর ভি প্রাইম, সরি ভি প্রাইম এটা তো উল্টো আছে, মাইনাস ওইদিকে হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস এদিকে প্লাস,
তাহলে ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি আর মাইনাস ভি। ওকে, তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিই। এম ভি ইজ ইকুয়াল টু এম মাইনাস ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ডেল্টা এম ভি প্রাইম ভি আর মাইনাস ভি। হলো, সব গুণ করে দাও। এম ভি প্লাস এম ডেল্টা ভি মাইনাস ডেল্টা এম ভি প্লাস ডেল্টা এম ডেল্টা ভি মাইনাস ডেল্টা এম ভি আর মাইনাসে মাইনাস প্লাস ডেল্টা এম ভি। আচ্ছা, এবার ডেল্টা এম ভি প্লাস ডেল্টা এম ভি কেটে গেল, এদিকের এম ভি কেটে গেল। ডেল্টা এম ডেল্টা ভি এটা খুব ক্ষুদ্র রাশি, এটাকে আমি নেগলেক্ট করে দিলাম। তাহলে পড়ে থাকলো কোন জায়গায়? শুধু পড়ে থাকলো এম ডেল্টা ভি, এদিকে চলে এলো মাইনাস, তাহলে এদিকেও মাইনাস কেটে গেল, ডেল্টা এম ভি আর। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা ডেল্টা টি সময়ে ঘটনাটা ঘটেছে, টি সময় থেকে টি প্লাস ডেল্টা টি, তার মানে সময় অতিবাহিত হয়েছে ডেল্টা টি। তাহলে আমি এটাকে যদি ডেল্টা টি দিয়ে ভাগ করে দেই, তাহলে এম ডেল্টা ভি বাই ডেল্টা টি ভি আর ডেল্টা এম বাই ডেল্টা টি। যদি ডেল্টা টি টেন্স টু জিরো হয়, লিমিট যদি লিমিট ডেল টি টেন্স টু জিরো হয়, তাহলে এটা কি দাঁড়ায়? এম ডিভি ডিটি ভি আর ডিএম ডিটি। অর্থাৎ এটাই হচ্ছে কি না রকেটের সমীকরণ, বা এটাকে আমি ইচ্ছা করলে এই সমীকরণটা দিয়েও আমি করতে পারি। যারা অবকলন শেখনি তারা এই সমীকরণটা দিয়ে করবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে ডেল্টা টি সময়ে ডেল্টা এম পরিমাণ জ্বালানি কি হচ্ছে? জ্বলে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ভর এম ফিক্স থাকছে না, আস্তে আস্তে ভরটা কমে যাচ্ছে। এই ডেল্টা এম পরিমাণ জ্বালানি দহনের ফলে একটা বল সৃষ্টি হয়েছে, ঠিক আছে? একটা মাইনাস একটা বল সৃষ্টি হবে, ভি আর ইন্টু ডেল্টা এম ইন্টু ডেল্টা টি পরিমাণ বল সৃষ্টি হয়েছে। যেহেতু সেটা একটা বিরুদ্ধ বল, মাইনাস থাকার কথা, কিন্তু ডেল্টা এম ডেল্টা টি এর মান কি হচ্ছে? নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ আলটিমেটলি কী হয়ে গেল? পজিটিভ। যেহেতু ডিএম ডিটিটা নেগেটিভ হবে কেন? কারণ এমটা কমে আসছে, তাই সে সামনের দিকে ডেল্টা ভি ডেল্টা টি অর্থাৎ তাই ত্বরণ সহ সামনের দিকে এগিয়ে যাবে, তো এই পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে। তাহলে হিসাব মতো যদি এই ডেল্টা টি সময় অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি এই রকেটের জ্বালানির দহনের হার যদি সমান হয় সব সময়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা এর বল যেটা আছে সেই বাহ্যিক বলটা কিন্তু বাহ্যিক নয়, সরি মানে অন্তর্বর্তী বল, সেই বলটা কিন্তু ফিক্স থাকার কথা। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেরকম হয় না। অ্যাকচুয়ালি কি এই ডিএমডিটি এই যখনই আমরা এর ভরটা কমে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে এই এমটাও তো এক থাকছে না, এমের ভানটাও ধীরে ধীরে কমে যেতে থাকছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন অন্যভাবে হিসাবটা করতে হবে। তখন এরকমভাবে দেখতে হবে, যদি আমি সেটা করতে চাই তখন ভি এর মানটা এরকম আসবে, এদিকে ডিভি ইজ ইকুয়াল টু ভি আর ডিএম বাই এম, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন যদি আমি করে নিই, আমাকে যদি বের করতে হয় একটা নির্দিষ্ট সময় পর কতখানি ওর গতিবেগ হবে, তখন আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাই ইন্টিগ্রেশন আমরা এরকমভাবে করবো, এটা ধরে নাও 0 থেকে টি যে গতিবেগটা আমরা নিয়েছি, গতিবেগ বেড়ে 0 থেকে স্থির অবস্থা ওখানে স্থির ছিল ধরে নাও, হঠাৎ করে ইনিশিয়ালি স্থির অবস্থায় যদি যাত্রা শুরু করলে তাহলে 0 থেকে ভি হয়েছে, আর এর
ভর এম আই থেকে এম এফ হয়েছে, তারা সমাকলন এখনও শেখনি, তাদের জন্য কিন্তু এটা না, তাদেরটা বাদ। এই ভিআরটা কি, ভিআরটা কিন্তু রকের সাপেক্ষে জ্বালানির গতিবেগ, ঠিক আছে। তাহলে এই পার্টটা কি দাঁড়ায় দেখো তো, এর ভ্যালু আসে ভি ইজ ইকুয়াল টু, এটা 1/m, 1/m এর ইন্টিগ্রেশন কত হয় ln m, তাহলে পুরোপুরি ln m ভি আর log e বেস m mf মানে হচ্ছে ফাইনাল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে। তাহলে মাইনাস করলে যদি দাঁড়ায় ln v ইজ ইকুয়াল টু ভি আর ln mf বাই mi, এখানে বুঝতেই পারছো যে এই চূড়ান্ত ভরটা প্রাথমিক ভরের চেয়ে কি কম। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি তখনকার গতিবেগ দেওয়াও থাকে, যদি গতিবেগ দেওয়া থাকে কত, তাহলে এখানে জিরোর বদলে সেই গতিবেগটা বসাবো আর এদিকে চূড়ান্ত গতিবেগটা বসাবো, ঠিক আছে। তাহলে এটা হলো, আমি যদি জিরো ধরে করি তাহলে গতিবেগ কতখানি বৃদ্ধি পেয়েছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এটা হচ্ছে রকেটে যে কোনো মুহূর্তে গতিবেগ কত হচ্ছে, সেটা কিন্তু নির্ভর করছে তার ভরের উপর, কতটা ভর কমে যাচ্ছে। যে রকেটের সমীকরণ, এই হচ্ছে রকেটের গতিবেগের সমীকরণ। আশা করি এরপরে আর সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাও, আমি সেটার সমস্যা দূর করার চেষ্টা করব, ঠিক আছে। তা এরপর আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পরের পার্টে আরেকটু এগিয়ে যাব, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে পরবর্তী আলোচনা করব, ঠিক আছে। রকেটের সমীকরণটা কেমন লেগেছে আমাকে জানাবে।